প্রিয় শিক্ষার্থীরা, আজকে আমরা গণিতের খুবই গুরুত্বপূর্ণ ও মজার একটি অংশ জ্যামিতির মৌলিক ধারণা এই অধ্যায়টি সম্পর্কে জানব। তোমরা অনেকেই হয়তোবা জানো না, জ্যামিতির এই অংশটি শুধুমাত্র বইয়ের ভিতরে না, বরং এটি হলো একটি হাজার বছরের জ্ঞান। অনেক আগে যখন তোমার মানুষ গুহা থেকে বের হয়ে প্রথম ঘরবাড়ি তৈরি করা শুরু করে অথবা রাস্তাঘাট তৈরি করা শুরু করে, সেই সময় আমাদের জ্যামিতির প্রয়োজন অনুভব হয়। ধারণা করা হয় আজ থেকে প্রায় 4000 বছর পূর্বে মিশরীয় এবং ব্যাবিলন সভ্যতা এই জ্যামিতির ধারণা প্রচলন করেন। তো কি বললাম এখানে দেখো যে 4000 বছর আগে, কত 4000 বছর আগে মিশরীয় ও ব্যাবিলন সভ্যতা, আজ থেকে প্রায় 4000 বছর আগে মিশরীয় ও ব্যাবিলন এই সভ্যতাটা জ্যামিতির ধারণা প্রচলন করেন। সেই সময় নদীতে প্লাবিত হয়ে যাওয়ার পর পানি যখন চলে যাইত, তখন তাদের যে জমির সীমানা সেটা নির্ধারণ করার জন্যই আমাদের এই ধারণাটা আসে। পরবর্তীতে গ্রিসের একটা বিখ্যাত বিজ্ঞানী ইউক্লিড, তিনি কি করেন, এই জ্যামিতির বিষয়গুলোকে সুন্দরভাবে উপস্থাপন করেন। এজন্য তাকে বলা হয় কি, যে জ্যামিতির জনক হচ্ছে ইউক্লিড। কি বললাম, যে গ্রিসের বিখ্যাত বিজ্ঞানী তার নামটা কি, ইউক্লিড। তো গ্রিসের বিখ্যাত বিজ্ঞানী ইউক্লিড, তিনি কি করেন, সমস্ত এই যে জ্যামিতির বিষয়গুলোকে সুন্দরভাবে উপস্থাপন করেন। আর এই তিনাকেই বলা হয় কি, জ্যামিতির জনক। তো তোমাকে যদি বলা হয় জ্যামিতির জনককে, তাহলে কি হবে, জ্যামিতির জনক কে, ইউক্লিড। তো জ্যামিতির জনক হচ্ছে ইউক্লিড। পরবর্তীতে খ্রিস্টপূর্ব 300 অব্দে, কি বললাম, খ্রিস্টপূর্ব, একটা আছে খ্রিস্টাব্দ, একটা আছে খ্রিস্টপূর্ব, এটা আমি একটু পরে তোমাদেরকে দেখাচ্ছি। কি বললাম, খ্রিস্টপূর্ব 300 অব্দে এই যে ইউক্লিড, তার একটা বিখ্যাত বই রচনা করেন। কি আছে, ইউক্লিড তার বিখ্যাত বই, সেই বইটার নাম হচ্ছে এলিমেন্ট। কি হচ্ছে, এলিমেন্টস, যার হচ্ছে খণ্ড ছিল কতটি, 13টি। এলিমেন্টস বই, যার খণ্ড ছিল, কি ছিল, খণ্ড ছিল কতটি, 13টি। তো দেখো, খ্রিস্টপূর্বে 300 অব্দে ইউক্লিড তার একটা বিখ্যাত বই রচনা করেন, যার নাম হচ্ছে এলিমেন্টস। আর এই এলিমেন্টস বইটা আমাদের কি ছিল, 13 খণ্ডে বিভক্ত ছিল। আর এই বইটাকে ধরা হয় আধুনিক যে জ্যামিতি তার সূচনা। বুঝা গেছে? এখন দেখো আমরা কি অধ্যায় পড়তেছি, জ্যামিতি অধ্যায় পড়ছি। তো জ্যামিতির ইংরেজি নাম কি, জিওমেট্রি। তাহলে জ্যামিতি মানে কি, জিওমেট্রি। তো এই যে জিওমেট্রি যেটা আছে, এটা আমাদের কিসের বাংলা নাম, জ্যামিতির। তো এই যে জ্যামিতির যে বাংলা নাম আছে জিওমেট্রি, তো দেখো এটাকে আমরা দুই ভাগে ভাগ করতে পারি। সেটা হচ্ছে আমাদের কি, প্রথম অংশ জিও, আর পরের অংশটা কি, মেট্রি। তো এই যে জিও যেটা আছে আমাদের, দেখো জিও, শব্দের অর্থ কি, ভূমি বা পৃথিবী। কি হবে, ভূমি বা পৃথিবী। আর এই যে মেট্রিটা যেটা আছে, তো মেট্রি অর্থ কি, মেট্রি অর্থ হচ্ছে আমাদের পরিমাপ। পরিমাপ। আর এই যে জ্যামিতি বা জিওমেট্রি, এটা কোন ভাষা থেকে এসেছে, এটা হচ্ছে আমাদের গ্রিক ভাষা থেকে এসেছে। তাহলে জ্যামিতি বা জিওমেট্রি শব্দটি এসেছে গ্রিক ভাষা থেকে। আর জিও শব্দের অর্থ হচ্ছে ভূমি বা পৃথিবী, আর মেট্রি শব্দের অর্থ হচ্ছে পরিমাপ। অর্থাৎ আমরা বলতে পারি জিওমেট্রি শব্দের অর্থ হচ্ছে পৃথিবীর পরিমাপের বিজ্ঞান। কি বললাম, পৃথিবীর পরিমাপের বিজ্ঞান। তাহলে একই সাথে এটা কি বলতে পারি, পৃথিবীর পরিমাপের বিজ্ঞান। তো এইগুলো হচ্ছে তোমাদের জ্যামিতির একটা বেসিক ধারণা। এরপর দেখো আমরা এখান থেকে আজকে কি কি শিখবো, যে বিন্দু, কোণ, তারপর হচ্ছে আরো আদার্স অনেক কিছু শিখবো। এই যে আজকে আমরা যে জিনিসগুলো শিখবো, বিন্দু বলো, তল বলো, বা আদার্স যে সকল জিনিস, এগুলো কিন্তু শুধুমাত্র তোমাদের বইয়ের জিনিসপাতি এই আটকে থাকবে এই পর্যন্ত, এটা না। কারণ এই সকল জিনিস ব্যবহার করে বিজ্ঞানীরা দেখো তোমার মহাকাশ তৈরি করতেছে, প্লাস অনেক কিছু উন্নত আবিষ্কার করতেছে না।
তার প্রত্যেকটার পিছনে কিন্তু একটা সূক্ষ্ম না সূক্ষ্ম মাপ থাকে। সেই সূক্ষ্ম মাপটা আমরা কার মাধ্যমে বের করি? জ্যামিতির মাধ্যমে। তো আসো আজকে এই অধ্যায়ে আমরা কি কি শিখবো তার একটা হালকা করে এখানে আমি লিখে রাখছি যেন তোমাদের সময়গুলো বেঁচে যায় সেটা। তো দেখো প্রথমে আছে স্থান, তারপর আছে বিন্দু, তারপরে আছে কি তল, এইগুলা দেওয়া আছে। আর তারপর আমরা কি করছি, এগুলোর একটা চার্ট তৈরি করছি যে তুমি বুঝবে কিভাবে যে কোনটার সাথে কোনটার পার্থক্য। তো দেখো প্রথমে আছে এখানে আমাদের স্থান। তো স্থান কি? আমাদের চারপাশে যেখানে সবকিছু অবস্থান করে বা জায়গা দখল করে তাই হচ্ছে আমাদের স্থান। তাহলে স্থান মানে বুঝো আমি যেখানে আছি এটা কি একটা স্থান না? তুমি যেখানে আছো সেটা কি একটা স্থান না? তার মানে পৃথিবীর যেখানে সবকিছু দেখো আছে কি বলছে যে আমাদের চারপাশে যেখানে সবকিছু জায়গা দখল করে বা অবস্থান আছে সেটা কি বলা হচ্ছে? স্থান। যেমন উদাহরণ হিসেবে আমি লিখছি পাখি উড়ছে, বা তুমি বসে ক্লাস করছো, তুমি এখন যেখানে বসে ক্লাস করছো সেটাও কি একটা স্থান। তারপর দেখো আছে কি বিন্দু বা পয়েন্ট। তো বিন্দু জিনিসটা কি? যার শুধুমাত্র অবস্থান আছে কিন্তু কোনো দৈর্ঘ্য প্রস্থ বা উচ্চতা নেই তাকে বলা হয় বিন্দু। আর এই বিন্দুটাকে নর্মালি আমরা সাধারণত ছোট একটা ডট দ্বারা প্রকাশ করি, একেই আমরা এবিসি দ্বারা নামকরণ করি। তো দেখো এখানে আবার উদাহরণ হিসেবে কি বলছি যে খাতায় কলমের একটা পিন দিয়ে তুমি যে ফোঁটা দিবে সেই ফোঁটাটা হচ্ছে আমার একটা বিন্দু। তো ধরো তুমি একটা খাতা নিলে, এটা ধরো তোমার একটা খাতা, এই খাতায় তুমি একটা পিন দিয়ে যে ফোঁটাটা দিলে সেই ফোঁটাটাকে বলেছে আমাদের একটা বিন্দু। এখন তোমাদের আমি আগেই বলছিলাম আজকে একটা ভিডিওতে যে তোমাদের আমি বই দাগিয়ে দাগিয়ে পড়াবো। তো দেখো তোমাদের ফার্স্টে যদি আমি বইটা বের করি তাহলে তোমাদের কি আছে, এই যে এখানে যে আছে প্রথমে বলছে কি স্থান, তল, রেখা, বিন্দু। তো এই জায়গাতে তুমি যদি পড়ো তোমাদের বলা আছে কি একটা ঘন বস্তু। ঘন বস্তু মানে কি? যার দৈর্ঘ্য আছে, প্রস্থ আছে এবং উচ্চতা আছে। এখানে তোমাদের উদাহরণ হিসেবে দিয়েছে কি ইট, বই, ম্যাচ বক্স, কাঠের বাক্স ইত্যাদি দেওয়া আছে। তো তোমাদের সুবিধার্থে আমি একটা ইট নিয়ে এসেছি। তো দেখো আমি যদি তোমাকে একটা ইট দেখাই, এই যে দেখো এটা হচ্ছে আমাদের একটা ইট। তোমাদের বোঝার সুবিধার্থে তোমাদের যা কিছু লাগে সবকিছু আমরা এখানে করব এই সম্পূর্ণ ফ্রি কোর্সের ভিতরে। তো দেখো উদাহরণ সহ যা যা লাগবে সবকিছু। এই যে এটা হচ্ছে আমাদের ইট, ইট তো দেখছো। তো ইটে দেখো টোটাল তল আছে কয়টা? যদি আমরা এখানে তল পড়বো, এই যে এখানে তল আছে, তো তল আগে আমি এটা দেখি। এই যে দেখো আমার উপরে এই একটা পৃষ্ঠ আছে না? ঠিক একইভাবে এই পাশে একটা পৃষ্ঠ আছে। দেখো এই পাশে একটা পৃষ্ঠ আছে, এই পাশে একটা পৃষ্ঠ আছে, এই পাশে একটা আছে এবং লাস্ট এই পাশে একটা আছে না? তাহলে টোটাল কয়টা হলো? উপরের একটা, নিচের একটা, বাম পাশের একটা, ডান পাশের একটা, তোমার সামনে একটা, এই যে পিছনে একটা, তাহলে টোটাল কয়টা? ছয়টা। এই যে তুমি ছয়টা পালে, এই ছয়টা অবস্থানকে বলা হচ্ছে কি তল। তো তল মানে কি বলছে দেখো, যে সমতল বা মসৃণ পৃষ্ঠের শুধুমাত্র দৈর্ঘ্য ও প্রস্থ আছে। দেখো তুমি শুধু এটার দিকে যদি কল্পনা করতে শুধু উপরকারটুকু, তাহলে কি হতো? শুধুমাত্র দৈর্ঘ্য ও প্রস্থ আছে। তার মানে কি এই যে দেখো এটা হচ্ছে আমাদের দৈর্ঘ্য, আর এই যে এটা হচ্ছে প্রস্থ। উচ্চতা কিন্তু নেই, উচ্চতা আছে কিন্তু সেটা ঘন বস্তু। আমি যদি শুধু এই তলের কথা কল্পনা করি, তো এই তলে দেখো শুধু আমার দৈর্ঘ্য আছে এবং প্রস্থ আছে, উচ্চতা নেই বা পুরুত্ব নেই, তাকে বলা হচ্ছে কি তল। উদাহরণ হিসেবে কি, যে টেবিলের উপরিভাগ বা খাতার উপরে পৃষ্ঠ বা ইটের উপরে পৃষ্ঠ, এরকম যে কোনো কিছুকে বলা হচ্ছে কি যে তল। আর বিন্দু কি? দেখো এখানে তোমাদের বইতে একটা সুন্দর উদাহরণ দেওয়া আছে, বলছে কি ইটের 6টি পৃষ্ঠ আছে। এখন বলছে দেখো যে প্রত্যেক পৃষ্ঠই এক একটি তল নির্দেশ করে। তোমাদের দেখালাম যে 6টা, এই 6টা পৃষ্ঠ হচ্ছে একটা তল। তারপর দেখো বলছে কি যে এর একটি তল যেখানে অপর একটি তলের সাথে মিশেছে সেখানে একটি ধার বা কিনারা উৎপন্ন হয়েছে। দেখো এই জিনিসটা বোঝার জন্য তুমি এই এটার দিকে আরেকটা বার লক্ষ্য করো। তোমাকে বলছে কি এই একটা তল এবং এই একটা তল, তো এই দুইটা তল যেখানে মিলিত হয়েছে, দেখো এই একটা তল এটা, আর এই একটা তল এটা, তো এই দুইটা তল কি হয়েছে? এই যে কিনারাতে মিলিত হয়েছে না? তো এটাই তোমাকে এই কথাটাই বলছে যে যেখানে মিলিত হয়েছে এটা একটা কি ধার বা কিনারা। এরপর দেখো কি বলছে যে এই ধার বা কিনারাই হচ্ছে একটি অংশের প্রতিরূপ, একটি রেখা অংশের প্রতিরূপ। তাহলে এই যে আমরা যে ধারটা দেখলাম না, সেই ধারটা হচ্ছে আমার একটা রেখা অংশের প্রতিরূপ। আর দেখো কি বলছে যে এরূপ তিনটি রেখা যে কোণায় এসে মিলিত হয়েছে সেই কোণাটাকে আমাদের বলা হচ্ছে বিন্দু। তাহলে তোমাকে যদি এই চিত্রটা আমি আরেকবার দেখাই তাহলে ভালো করে লক্ষ্য করো। এটা হচ্ছে আমাদের একটা সারফেস বা তল ছিল, এটা একটা তল ছিল, এটা একটা তল ছিল। একটু আগে আমরা দেখলাম কি এই তল আর এই তল যেখানে মিলিত হয়েছে সেখানে বলা হচ্ছে ধার বা কিনারা। পাশে কিন্তু আমার আরেকটা তল আছে। তো এরকম তোমাকে বললো কি যে তিনটা যেখানে যে তলটা আছে সে তিনটা তল মিলিত হয়েছে কোথায়? এই যে কর্নার এখানে না? তো এইটাকে বলা হচ্ছে আমাকে একটা বিন্দু। একইভাবে তুমি কল্পনা করতে পারো এই পাশে এই একটা তল, এই একটা তল, এই একটা তল, এই তিনটা তল মিলিত হয়েছে কোথায়? এখানে না? এটাকে বলা হচ্ছে আমাদের কি বিন্দু।
এইভাবে তোমরা যখন বই পড়বে প্লাস পাশাপাশি এরকম একটা বাস্তব উদাহরণ দেখবে এবং বুঝবে, তাহলে দেখবে আর কোনোদিন তোমাদের এই বিষয়ে কোনো সমস্যা হচ্ছে না। এরপর আসো দেখি কি বলছে আমাদের, যে এই পর্যন্ত এখানে দেখো শেষ, তারপর তোমাদের এই হচ্ছে তোমরা এই পর্যন্ত পড়ে নিবে। তো তারপর দেখো আর এখানে কিছু নেই, তো আমি তোমাদের বোঝার সুবিধার্থে এখানে তিনটার আরেকটু কি করছি, একটা ছক আঁকায় লিখছি, যেন তোমাদের পার্থক্যগুলো বুঝতে পারো। দেখো কি লিখছি, স্থান মানে কি, সবকিছুর অবস্থানের জায়গা, মানে স্থান মানে যে কোনো কিছুর জায়গা। বিন্দু মানে কি, শুধুমাত্র অবস্থান, দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা কিছু থাকবে না। তল মানে কি, সমান চাপা পৃষ্ঠ, তাহলে কি তল মানে কি সমান চাপা পৃষ্ঠ, বোঝা গেছে। এরপরে দেখো আসো, আমরা আসবো কি রশ্মি রেখা রেখাংশ। এখন কথা হচ্ছে এই জিনিসটা আমার কাজ শেষ, এখন আমি পরবর্তীতে দেখো এটা আমার হচ্ছে 1 নাম্বার, এটা পৃষ্ঠা ছিল, সেম এখন আমরা 2 নাম্বার পৃষ্ঠাতে এই যে জিনিসগুলো আছে এগুলো আমরা দিব। তাহলে হবে কি তোমাদের বুঝতে খুব সহজ হবে এবং খুব দ্রুত পড়াগুলো আয়ত্তে আসবে। এরপর দেখো 2 নাম্বারে এখন আমাদের কি করছি, 2 নাম্বার এটা হচ্ছে আমাদের পৃষ্ঠ, তো এখানে আছে কি রেখা রেখাংশ রশ্মি। তো এই জিনিসগুলো এখন আমরা জানবো। তো দেখো এখানে আমি লিখছি কি, রেখা দিয়েছি, রেখাংশ দিয়েছি, রশ্মি দিয়েছি। তো এখানে কি আছে, সংজ্ঞা আছে, প্রান্ত বিন্দু আছে, উদাহরণ আছে, যেন তোমরা জিনিসগুলোকে প্রপার ভাবে চিনতে পারো। তো দেখো এখানে কি বলছে, যে রেখা জিনিসটা কি, যে সরল পথ উভয় দিকে অনন্ত পর্যন্ত, অনন্ত মানে কি, অনন্ত মানে যার কোনো সীমানা নেই, অসীম পর্যন্ত চলতে থাকবে, অনন্ত পর্যন্ত বিস্তৃত থাকে এবং যার কোনো শুরু বা শেষ নেই। এই কথাটা গুরুত্বপূর্ণ, যার কোনো শুরু বা শেষ নেই, এইটাকে বলা হচ্ছে কি রেখা। তাহলে কি বললাম দেখো, যে একটা সরল পথ, এই সরল পথ দুই পাশে কি থাকে, অনন্ত পর্যন্ত চলতে থাকে, যার শুরুও নাই শেষও নেই, তাকে বলা হচ্ছে কি যে আমাদের রেখা। তো এই যে দেখো তোমাদের এখানে লিখছি আমি, যে এখানে তুমি যদি এরকম একটা দিতে, ধরো একটা স্কেল দিয়ে তুমি একটা কিছু আঁকাইছো, তোমাদের বইতে এভাবে দেওয়া আছে যে এখানে একটা স্কেল দিয়ে তুমি একটা দুইটা বিন্দু দিয়েছো, যে ধরো এটা এ বিন্দু, এটা হচ্ছে বি বিন্দু, স্কেল দিয়ে দাগ টানছো। তো এই দাগ টানার পরে তুমি যদি এই দুই প্রান্তে একটা তীর চিহ্ন দাও, দুই প্রান্তে যদি দুইটা তীর চিহ্ন দাও, তাহলে যেটা তৈরি হবে সেটাই হচ্ছে আমাদের কি রেখা। তার মানে এই দুই প্রান্তের আমাদের কি নেই, কোনো সীমানা নেই, এটাকে বলা হচ্ছে আমাদের রেখা। এই যে দেখো বলছি প্রান্ত বিন্দু কি নেই, তার মানে এই প্রান্ত বিন্দু নেই, এই প্রান্ত বিন্দু নেই, অর্থাৎ এটা হচ্ছে আমাদের রেখা। তারপর দেখো কি আছে, রেখাংশ। দেখো নামের ভিতরে কিন্তু আছে রেখাংশ, মানে কি রেখার একটা অংশ। তো ধরো তুমি যদি এই রেখাটাকে একটা নির্দিষ্ট দূরত্বে কেটে নিতে এভাবে, তাহলে কি হইতো, এটা একটা কি গোটা রেখার একটা অংশ না। তো তুমি যদি এখানে নাম দিতে, যে এখানে ধরো সি, এখানে আমি কি দিয়েছি এ বি দিয়েছি, তাহলে এখানে এ বি আর বি দাও, এখানে এ, এখানে হচ্ছে আমাদের কি বি। এই যে এ আর বি যে দুইটা আমাদের কি আছে, বিন্দু আছে, দুইটা বিন্দুতে যদি আমি যোগ করে দিতাম, তাহলে দেখো আমার দুইটারে কি আছে, প্রান্ত বিন্দু আছে না, তার মানে একটা নির্দিষ্ট জায়গার ভিতরেই তো আছে, তো এই জায়গার বাইরে তো নেই আর। আর এটা আমি শুরু জানি শেষও জানি, তাহলে এটাকে আমার বলা হচ্ছে কি যে রেখাংশ। তাহলে এটা কি রেখাংশ, আর এটা কি হবে, এটা হচ্ছে রেখা। এরপর দেখো লাস্ট ওয়ান কি আছে, রশ্মি। তো রশ্মি জিনিসটা কি, রেখার যে অংশের একটি প্রান্ত বিন্দু আছে, তাহলে আমরা কি দেখলাম, যে রেখার দুইটারে কি থাকে না, প্রান্ত বিন্দু থাকে না, কিন্তু এখানে বলছে কি যে এই রেখার যদি একটা প্রান্ত বিন্দু থাকে এবং অন্যদিকে অনন্ত মানে অসীম পর্যন্ত বিস্তৃত হতে থাকে, তাহলে এটাকে বলা হচ্ছে কি রশ্মি। অর্থাৎ এই দুইটার ভিতরে যে প্রান্ত বিন্দু ছিল না, আমি যদি এক পাশে প্রান্ত বিন্দু দেই আর অন্য পাশে যদি অসীম পর্যন্ত দেই, তাহলে এই জিনিসটাকে বলা হচ্ছে আমাদের কি রশ্মি, বোঝা গেছে। রশ্মি তাহলে কি, একটা প্রান্ত বিন্দু থাকবে, আরেকটা কি থাকবে, অসীম থাকবে। এখন এটা কি শুধু এই পাশে থাকবে না, তুমি এখানে এইভাবে হতে পারে যে এই পাশে তুমি দিয়েছো আর এই পাশে কি আছে, অসীম আছে, সমস্যা নেই, আমার মূল সত্যটা কি, একটা থাকবে প্রান্ত বিন্দু আর একটা থাকবে কি অসীম, তাহলে এটাই হচ্ছে আমার কি রশ্মি। তো দেখো আরেকবার যদি আমি সাম আপ করি, তাহলে জিনিসটা কেমন হবে, যে রেখা হচ্ছে তোমার দুই পাশে অনন্তভাবে চলবে, যার দুই পাশে কোনো প্রান্ত বিন্দু নেই। রেখাংশটা কি, দুই প্রান্ত বিন্দুই আছে, এর দুইটা প্রান্ত বিন্দু কোনোটাই নেই, এর দুইটা প্রান্ত বিন্দু দুইটা প্রান্ত বিন্দুই আছে, তাহলে সেটা হচ্ছে আমাদের কি রেখাংশ। আর রশ্মিটা কি, এই দুইটার ভিতরে একটা প্রান্ত বিন্দু আছে, একটা প্রান্ত বিন্দু নেই অসীম পর্যন্ত, তাহলে সেটাকে বলা হচ্ছে কি আমাদের রশ্মি। এই গেল। তো এখানে দেখো তোমাদের আবার লিখে রাখছি যে রেখা আর সরল রেখা এই দুইটার ভিতর পার্থক্য কি, কারণ তোমরা যেহেতু ক্লাস 6-এ, তো এখন থেকে তোমরা প্রত্যেকটা টপিক এমন ভাবে পড়বে যেন তোমরা ভবিষ্যতে যখন উপর ক্লাসে উঠবে, 7 বলো, 8 বলো, 9 বলো, 10 বলো, এমনকি তোমার চাকরির বাজারে যে কোনো জায়গাতে তোমার বেসিকটা এমন ভাবে স্ট্রং রাখবে যেন যেখানে যাও তোমার কোনো কিছু যেন আটকাতে না হয়। যার কারণে দেখো তোমাদের কিন্তু এরকম পার্থক্য দেওয়া নেই বইতে, দেওয়া কি আছে,
তুমি আজকে গিয়ে বই খুলবে, এই ক্লাসটা করার পর বই খুলবে, বই পড়ার পরে তারপর দেখবে যে এই জিনিসটা আছে কিনা। তো আমি তোমাদের এইভাবেই করাচ্ছি কেন, কারণ যেন তোমাদের বেসিকটা একেবারে স্ট্রং হয়। বোঝা গেছে? আমার সাথে থাকো, এই প্রতিষ্ঠানের সাথে থাকো, তোমাদের যা যা করা দরকার সকল কিছু আমরা করে দেবো ইনশাল্লাহ। তো দেখো রেখাতে কি বলা আছে, বিন্দু ধারাবাহিক গতি পথকে বলা হচ্ছে কি রেখা। তাহলে যে কোনো বিন্দু আছে, ধরো এই যে একটা বিন্দু, তো এই বিন্দুর একটা ধারাবাহিক গতি থাকতে হবে। দেখো ধারাবাহিক মানে কি, নির্দিষ্টভাবে যেতে হবে, এটাকে বলা হচ্ছে আমাদের কি, যে রেখা। আর কি বলছে দেখো, যে সরলরেখা হচ্ছে যে রেখা কোনো দিকে বাঁক না নিয়ে, তার মানে কি সরলরেখা কোনো দিকে বাঁক না নিয়ে সোজা পথে যেতে থাকে, এইটাকে বলা হচ্ছে আমার কি সরল রেখা। তাহলে রেখা আর সরল রেখার ভিতর প্রধান পার্থক্য হচ্ছে কি, যে সরল রেখা তোমার অবশ্যই সোজা পথ যেতে হবে, একদম সোজা পথে যেতে পারে, মানে যেতে পারে না, যেতে হবে, এটা হচ্ছে কি সরল রেখা। আর রেখা কি, যে এটা সরল পথেও যেতে পারে, মানে সোজা পথেও যেতে পারে, আঁকা বাঁকা পথেও যেতে পারে। তো দেখো আমরা নিচে আসি, যে বিস্তৃত, আর তার আগে কি আছে আকৃতি। তো আকৃতি মানে দেখো অলরেডি আমি বলেই দিয়েছি, আকৃতি মানে কি, এটা সোজা বা বাঁকা দুই ধরনের হতে পারে। তার মানে তোমার যদি একটা সোজা থাকে, সেটা তো অবশ্যই কি হচ্ছে আমাদের সরলরেখা। তাহলে সোজা থাকলে সরলরেখা তো হবে, তার সাথে সাথে রেখাও হবে। কিন্তু যদি বাঁকা থাকে তাহলে কি হবে, শুধুমাত্র রেখা হবে, সরল রেখা হবে না। তো দেখো এখানে কি আছে, সোজা ও বাঁকা দুই ধরনের হতে পারে। আর এটা কি হবে, সবসময় জানি সরলরেখাটা কি হবে, সোজা হবে। এরপর দেখো বিস্তৃত, তো দুই দিকে অনন্ত পর্যন্ত যেতে পারে। তার মানে রেখা হচ্ছে আমার দুই দিকে অনন্ত পর্যন্ত যেতে পারে। আর সরলরেখা কি, দুই দিকেই সোজাভাবে অনন্ত পর্যন্ত যেতে পারে। দুজনের ভিতরে পার্থক্য কি, দুজনই অনন্ত পর্যন্ত যেতে পারে, তবে সরলরেখা হলে সোজা যেতে হবে, সত্য হচ্ছে একটাই, সোজা যেতে হবে। উদাহরণ কি, দেখো বক্র নদীর পথ। তো নদী কি হয়, আঁকা বাঁকা হয় না। ওই যে আমরা পড়ছি যে কি, আমাদের নদী চলে একে বাঁকে, বৈশাখ মাসে তার হাঁটু জল থাকে, এই জিনিসটা পড়ছো না? কারণ এই দেখো নদীটা কি হয়, আঁকা বাঁকা হয় না। তো এই যে নদীর যে আঁকা বাঁকা, সেটা হচ্ছে আমাদের কি রেখা। আর আমাদের কি স্কেল দিয়ে যে দাগ টানলে তুমি সোজা, সেটা হচ্ছে আমাদের কি সরল রেখা। তো দেখো নিচে যে লিখছি, যে সকল সরল রেখাই রেখা হতে পারে। কারণ যে একটু আগে বললাম, যেগুলো সরল রেখা সেগুলো কি হতে পারে, রেখা হতে পারে। কিন্তু সকল রেখা সরল রেখা নয়। কারণ কি, রেখাটা যদি আঁকা বাঁকা হয় তাহলে এটা আমার সরল রেখা হবে না। এবার তোমরা তোমাদের বইতে আসবে, বইতে দেখো তোমরা যে এখানে এই লাইনটা আমি দাগিয়ে রাখছি, তারপর আরো যেগুলো আছে তোমরা পড়বে, আমি যেগুলো বললাম এই বইয়ের ভিতর এই জিনিসগুলাই আছে। আর এই যে তোমাদের ছকটা আছে না, এই ছকটা খুব ভালো মতো করে পড়বে। এই যে দেখো আমি ছকটা তোমাদের দাগিয়ে দিয়েছি, এটা কত পৃষ্ঠা, 107 পৃষ্ঠা যে ছক আছে, সেই ছকটা তোমরা খুব ভালো মতো করে পড়বে। আর যে কোনো প্রবলেম হলে অবশ্যই আমাকে কমেন্টে জানাবে। এরপর দেখো আমরা পরের স্লাইডে চলে যাই। এখন আসলে স্লাইড তো না, আমাদের হচ্ছে কি, যে কি বলে, এটা হচ্ছে একটা পৃষ্ঠা। তো আমরা এইটা 2 নম্বর পৃষ্ঠা গেলে এবার আমরা 3 নম্বর পৃষ্ঠাতে আসি। তো দেখো একটু ওয়েট করো, আমি জাস্ট ওটা লাগাইনি। দেখো এরপর আমাদের কি আছে, স্বতঃসিদ্ধ। স্বতঃসিদ্ধ কি, তোমাদের বই যেটা আছে, তোমাদের বইতে হচ্ছে কত পৃষ্ঠা, দেখো এটা 108 পৃষ্ঠাতে। দেখো এখানে আছে বিন্দু রেখা তল সম্পর্কিত কয়েকটি প্রয়োজনীয় ধারণা ও স্বতঃসিদ্ধ। স্বতঃসিদ্ধ জিনিসটা কি সেটাকে তোমাদের জানতে হবে। না তুমি স্বতঃসিদ্ধ খালি পড়ে গেলে কিন্তু স্বতঃসিদ্ধই বুঝলে না, তাহলে কিন্তু হবে না। তো তাহলে দেখো আমরা কি লিখছি, যে যে সত্যকে, যে সত্যকে কোনো প্রমাণ ছাড়াই স্বাভাবিকভাবে সত্য বলে গ্রহণ করা হয় তাকে বলা হয় স্বতঃসিদ্ধ। তোমাকে যদি আমি বলি যে সূর্য পূর্ব দিকে ওঠে, তুমি কি এখন বলবে যে স্যার আপনি যেটা বলছেন এটা আমি পরীক্ষা করতে হবে, না স্যার আমি বিশ্বাস করবো না যে সূর্য পূর্ব দিকে ওঠে? এটা কি তুমি বলো বা বলবে কি কোনো দিন? বলবে না তো। তাহলে এই যে জিনিসটা, যেটাকে তুমি কোনো কিছু প্রমাণ ছাড়াই জাস্ট সত্য হিসেবে ধরে নিচ্ছাও, এই জিনিসটাকে বলা হচ্ছে আমার স্বতঃসিদ্ধ। তার মানে যে সকল মানটাকে আমরা কোনো পরীক্ষা নিরীক্ষা ছাড়া বা প্রশ্ন ছাড়া ধরে নিই বা মেনে নিই, সেই জিনিসটাকে আমরা বলা হচ্ছে কি, যে স্বতঃসিদ্ধ। এবার দেখো এই যে স্বতঃসিদ্ধ কয়েকটা দেওয়া আছে, বলছে কি, যে দুইটা বিন্দুর মধ্যে একটি এবং কেবলমাত্র একটি সরলরেখা আঁকা যায়। তো এই জিনিসগুলো এখন আমরা দেখবো। এই জিনিসগুলো কি বলছে দেখো, দুইটা বিন্দুর মধ্যে, তাহলে দুইটা বিন্দু আঁকো, এটা একটা বিন্দু, এটা একটা বিন্দু। এই দুইটা বিন্দুর মধ্যে একটি এবং কেবলমাত্র একটি সরলরেখা আঁকা যায়। তাহলে কি হচ্ছে দেখো, আমি যদি এভাবে আঁকাইতাম, তো এই যে দেখো আমি লাল কালি দিয়ে দিলাম, এটা হচ্ছে আমার কি সরল রেখা। এই একটাই মাত্র সরল রেখা পাবো। এখন তুমি বলতে পারো এটা বাদে কি পাবো না, হ্যাঁ এটা বাদে তুমি অনেকগুলা পাবে। দেখো আমি যদি আঁকা বাঁকা পথেও যাইতাম অনেক দিক দিয়া, বা এইভাবে ঘুরে 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 এখানেও আসতাম, তাও কি পাইতাম, একটা ওই যে একটু আগে বললাম রেখা পাইতাম। কারণ কি, যে তোমার হচ্ছে যদি আমি সোজা পথে যাই তাহলে সেটা হবে আমার কি, যে সরল রেখা। আর যদি নর্মালি বক্র রেখাতে যাই তাহলে সেটা কি হবে, রেখা। তো এগুলো তোমার দূরত্ব পাবে, অনেক কিছু পাবে, কিন্তু শুধুমাত্র সরল রেখা একটাই পাবে।
তাহলে এই একটা কি একদম সোজা পথে যেটা যাবে সেটা হচ্ছে আমাদের সরল রেখা। এরপর দেখো কি বলছে, যেসব বিন্দু একই সরল রেখায় অবস্থান করে, তার মানে যেসব বিন্দু একই সরল রেখায় অবস্থান করে তাদেরকে বলে সমরেখ। অর্থাৎ ধরো এখানে আমাদের একটা রেখা আছে, সরল রেখা আছে, এই সরল রেখাতে ধরো এখানে একটা বিন্দু আছে, এখানে একটা বিন্দু আছে, তারপরে এইখানে একটা বিন্দু আছে, এই যে বিন্দুগুলো পাচ্ছি না, এই বিন্দুগুলোকে বলা হয় আমাদের কি, যে সমরেখ। এই যে সমরেখ বিন্দু বলে। দেখো যেই সকল বিন্দু মানে যে সকল বিন্দু একই সরলরেখার উপর অবস্থান করে তাদেরকে বলা হবে সমরেখ। অর্থাৎ এখানে যদি আমি নামকরণ করতাম এ বি সি, তাহলে এগুলো হয়তো আমার কি সমরেখ। এরপর দেখো কি আছে, একটি সরলরেখার দৈর্ঘ্যই হচ্ছে তার প্রান্ত বিন্দুর দূরত্ব। কি বললো, একটা সরলরেখার দৈর্ঘ্যই তার প্রান্ত বিন্দু দ্বয়ের দূরত্ব। তাহলে কি হচ্ছে, ধরো আমি প্রান্ত বিন্দু ছিল, ধরো এখানে আমাদের এ, এখানে ছিল বি, তো এই যে এ আর বি আমাদের কি ছিল দেখো, প্রান্ত বিন্দু ছিল। তো এই প্রান্ত বিন্দুর যে আমার দূরত্বটা আছে, দূরত্ব মানে কি তাদের মাঝখানের দূরত্ব, প্রান্ত বিন্দু আছে, সেটাই হচ্ছে কি একটা সরল রেখা। তো এই যে এটা যদি আমি একটা সরল রেখা ধরি, তাহলে তার প্রান্ত বিন্দুটাই হচ্ছে তাদের মাঝখানের দূরত্ব, এটা বলছে। তারপর দেখো কি আছে, যে প্রান্ত বিন্দু দ্বয় ছাড়া রেখাংশের অন্য যে কোনো বিন্দুকে ওই রেখাংশের অন্তস্থ বিন্দু বলা হয়। তার মানে কি, যে এই যে দুইটা যে প্রান্ত বিন্দু আছে, এই প্রান্ত বিন্দু বাদে তুমি যদি এখানে একটা বিন্দু নাও, এখানে একটা বিন্দু নাও, বা এরকম একটা যে কোনো জায়গায় বিন্দু নাও, তাহলে এই বিন্দুগুলোকে বলা হবে কি অন্তস্থ বিন্দু। অন্তস্থ মানে কি ভিতরে, অন্তস্থ মানে কি দেখো অন্তরের ভিতরে না, তুমি তোমার অন্তরের দিকে হাত দাও, বলেন না যে অন্তরের, তো এই জিনিসটা আর কি, যে অন্তস্থ মানে একদম ভেতরের। তার মানে অন্তস্থ মানে দুইটা কি হবে, বিন্দুর ভেতরের বিন্দু হবে। যেমন দেখেন দেওয়া আছে পি কিউ আর, চিত্রে পি আর রেখাংশের অন্তস্থ বিন্দু হলো কি কিউ। অন্তস্থ কি জন্য, এই যে পি আর আর এর মাঝে কোনো একটা জায়গাতে আছে, সেটা এখানেও হতে পারে, এই জায়গাতেও হতে পারে। তাহলে পি কিউ মানে কি এইটা, প্লাস কিউ আর মানে কি এইটা, ইকুয়াল কি পি আর হবে। তাহলে পি কিউ প্লাস কিউ আর ইকুয়াল কি হবে, পি আর হবে। এটা গেল। লাস্টে দেখো এখানে একটা আছে কি, একই সমতলে, একই সমতল মানে কি একটা সার্ভে, ধরো যে আমাদের এটা কি একটা বোর্ড আছে না, এই বোর্ডের একটা সমতল আছে, তো এই বোর্ডের সমতলে দুইটা রেখা একটা এবং কেবলমাত্র একটি বিন্দুতে পরস্পরকে ছেদ করতে পারে। তার মানে কি বললো, যে একটা সমতলে দুইটা রেখা পরস্পরকে শুধুমাত্র একটা, কেবলমাত্র একটা রেখাতেই ছেদ করতে পারে। যদি দুইটি বিন্দু একই সমতলে অবস্থানে করে, তবে তাদের সংযোগ রেখা সম্পূর্ণভাবে ওই তলে অবস্থান করবে। অর্থাৎ বলছে কি, যে যদি দুইটা বিন্দু, তুমি যে কোনো দুইটা বিন্দু না, ধরো এখানে একটা বিন্দু, এখানে একটা বিন্দু, এই বিন্দুটা নাও, দেখো এই কার মতো হয়ে গেছে, এটা মুছে দিয়ে আগে। তো এখানে কি হচ্ছে, যে দুইটা ধরো বিন্দু আছে, এই যে দুইটা বিন্দু আছে, তো বলছে কি, যে এই দুইটা বিন্দু যদি একই সমতলে অবস্থান করে, মানে কি এই যে আমাদের বোর্ডের উপরে যদি অবস্থান করে, তাহলে যে তবে তাদের সংযোগ সরল রেখা, তার মানে কি তাদের সংযোগ রেখা মানে কি, যে মাঝখান দিয়ে একটা সংযোগ দিয়ে দিলাম, সংযোগ রেখা সম্পূর্ণভাবে ওই তলেই অবস্থান করবে। মানে কি, যে বোর্ডের উপর লিখলাম না, বোর্ডের উপরেই অবস্থান করবে। এইগুলো হচ্ছে আমাদের কি ছিল, বিন্দু তল, এইগুলার কি একটা স্বতঃসিদ্ধ, মানে যে জিনিসগুলো আমরা এতক্ষণ ধরে দেখলাম, এগুলো আমরা কোনো প্রমাণ ছাড়াই বা প্রশ্ন ছাড়াই এগুলো কি করব, মেনে নিব। তারপর দেখো আমরা আসি, কি আছে তারপরটা আমাদের, দেখো আজকের আমাদের শেষ স্লাইড বলতে গেলে এটা আছে আর কি, আজকে এটা আমাদের শেষ, এটা আমরা পড়বো সামনে যে জিনিসগুলো আছে, মানে অর্থাৎ তোমাদের যে কাজগুলো আছে অধ্যায়ের, সেই কাজের সমাধান প্লাস অনুশীলনের সমাধান, এগুলো আমরা আগামী ক্লাসে দেখবো। তো এখন দেখো এখানে আমাদের কি আছে, কোণ আছে। তো কোন জিনিসটা কি, যে দুইটি রশ্মি, একটু আগে তো আমরা রশ্মি শিখছি, যে একটা তোমার প্রান্ত বিন্দু থাকবে আর এক মাথা কি থাকবে, অনন্তকাল চলতে থাকবে, এটাকে বলা হচ্ছে কি রশ্মি। যে দুইটি রশ্মি একই বিন্দুতে মিলিত হলে যে জিনিসটা তৈরি হয় তাকে বলা হচ্ছে কি কোণ। রশ্মি দুইটিকে বাহু বলে। তো দেখো এখানে একটা রশ্মি, ধরো আরেকটা রশ্মি আমার এদিকে দিলাম, এই যে দুইটা রশ্মি একটা নির্দিষ্ট বিন্দুতে মিলিত হলে তাদের মাঝে যে জিনিসটা তৈরি হয়েছে, এটাকে বলা হচ্ছে আমাদের কি কোণ। বোঝা গেছে, যে দুইটা রশ্মি একটা নির্দিষ্ট বিন্দুতে যদি মিলিত হয়, তাহলে মাঝখানে যেটা তৈরি হবে সেটা হচ্ছে কোণ। আর এই কোণের দেখো বলছে কি, যে রশ্মি দুইটাকে বাহু বলে, তার মানে আমাদের এটা হচ্ছে কি বাহু, এটা হচ্ছে কি বাহু। বোঝা গেছে, এই দুইটা হচ্ছে আমাদের বাহু। এবং মিলিত বিন্দুকে বলা হয় কি শীর্ষবিন্দু। তাহলে এই যে জিনিসটা আছে না, এটাকে বলা হচ্ছে আমাদের কি শীর্ষ বিন্দু। বোঝা গেছে, তো এই জিনিসটা হচ্ছে আমাদের মনে রাখতে হবে। এরপর দেখো বলছে সরল কোণ। সরল কোণ মানে কি, এই যে তোমার দুইটা রশ্মি ছিল না, দুইটা রশ্মি মিলিতই হবে, তবে সেটা বিপরীত দিকে মিলিত হবে। কি বললাম, এই যে দেখো এখানে একটা রশ্মি এদিকে, আরেকটা রশ্মি ঠিক এই জায়গাতেই মিলিত হবে, তবে কি বিপরীত দিকে মিলিত হবে। তো
এই যে যখন বিপরীত দিকে মিলিত হবে একদম সোজা, তখন তাদের মাঝখানে যে কোণ উৎপন্ন হবে সেটাকে বলেছে সরল কোণ বা স্ট্রেট লাইন। এটার কোণ কত ডিগ্রি হয়? সবসময় হচ্ছে 180 ডিগ্রি। এই মানটা মুখস্থ রাখবে। সরল কোণ কত ডিগ্রি? 180 ডিগ্রি। তারপর দেখো আছে সন্নিহিত কোণ। সন্নিহিত কোণ কি? যে দুইটি কোণের যদি একটা সাধারণ, তাহলে দুইটা কোণ বলছে না, তাহলে কোণ আঁকা আগে। ধরো এটা একটা আমাদের কোণ, আরেকটা কোণ আঁকাই আমি, যে এখানে ধরো আরেকটা একটা কোণ, এই দুইটা ধরো আমাদের একটা কোণ আছে। তো বলছে কি যে দুইটা কোণের যদি একটি সাধারণ শীর্ষবিন্দু থাকে, তো সাধারণ মানে কি? সাধারণ মানে কমন শীর্ষবিন্দু থাকতে হবে। শীর্ষবিন্দু মানে কি? যে এরকম একটা কমন বিন্দু থাকতে হবে এবং একটি সাধারণ বাহু থাকবে। সাধারণ বাহু মানে কি? আবার একটা কমন বাহু থাকবে এবং তারা পাশাপাশি অবস্থান করতে হবে। তার মানে সাধারণ বাহু থাকতে হবে, সাধারণ শীর্ষবিন্দু থাকতে হবে এবং তারা পাশাপাশি অবস্থান করবে, তাহলে তাদেরকে বলা হবে কি? যে সন্নিহিত কোণ। তো দেখো এখন যদি আমি আঁকাই, তো এখানে আমার একটা কোণ ছিল, এই কোণের শীর্ষবিন্দু কোনটা? এটা না? তো ধরো আমি আরেকটা কোণ যদি তোমাকে বলি, যে আরেকটা কোণ ধরো আমি এখানে এভাবে আঁকালাম, তাহলে এখন কি হচ্ছে? ধরো এটা নেই, তাহলে আমাদের এই একটা রশ্মি, এই একটা রশ্মি একটা নির্দিষ্ট বিন্দুতে মিলিত হয়েছে, মানে কি এখানে একটা কোণ হয়েছে। একইভাবে ধরো মনে করো এটা নেই, তাহলে এই একটা রশ্মি, এই একটা রশ্মি একটা নির্দিষ্ট বিন্দুতে মিলিত হয়েছে, মানে কি এখানে একটা কোণ উৎপন্ন হয়েছে। এবার দেখো কি হচ্ছে, এই যে একটা মিলিত হয়েছে, এটা কি শীর্ষবিন্দু না? শীর্ষ বিন্দু। তো এই শীর্ষবিন্দু কি? দেখো এই কোণেরও শীর্ষবিন্দু, এই দুইটা কোণেরও শীর্ষবিন্দু, মানে একটা সাধারণ শীর্ষবিন্দু। এরপর কি হচ্ছে, এই যে বাহুটা আছে না, এই বাহুটা আমার এই কোণেরও বাহু, এই কোণেরও বাহু, তার মানে কি এই বাহুটা আমার একটা সাধারণ বাহু। এটা কি? সাধারণ সাধারণ শীর্ষবিন্দু। আর এটা হচ্ছে আমার কি? সাধারণ সাধারণ কি? যে রশ্মি। কি বলছিল এখানে? দেখো তাকাও একটু, যেখানে কি বলছিল যে সাধারণ শীর্ষবিন্দু ও সাধারণ বাহু থাকবে। তার মানে কি? সাধারণ এটা কি? ধরো বাহু। কারণ যে একটু আগে আমরা দেখলাম যে যখন কোণ উৎপন্ন করবে, তাহলে যে দুটা রশ্মি উৎপন্ন করবে কোণ, তাদেরকে বলা হয় কি? বাহু। তার মানে এটা সাধারণ বাহু, এটা কি? সাধারণ শীর্ষবিন্দু যদি থাকে এবং তারা কি হয়? পাশাপাশি অবস্থান করে দেবো। পাশাপাশি মানে কি? এই যে কোণ আর এই যে দেখো এখানকার কোণ কি? পাশাপাশি না? এই দুইটাকে বলা হবে কি? আমাদের যে সন্নিহিত কোণ। তো তুমি এভাবে মনে রাখতে পারো, সন্নিহিত মানে সাথের কোণ। সন্নিহিত মানে সাথের কোণ। এবার দেখো বলছে কি যে লম্ব। লম্ব মানে কি? একটা সরল রেখা অন্য একটি সরল রেখাকে 90 ডিগ্রি কোণে যদি ছেদ করে, তাহলে তাদেরকে বলা হয় কি? লম্ব। তাহলে কি বললাম? যে একটা সরল রেখা, দেখো একটু আগে আমরা সরল রেখা ছিলাম না, যেটা যেটা হচ্ছে সরল রেখা। তো এই সরল রেখার উপর যখন আমার আরেকটা সরল রেখা একদম কি হবে? যে 90 ডিগ্রি কোণে। 90 ডিগ্রি মানে কি? একদম খাড়া সোজা এইভাবে উপর দিকের থেকে যদি এইভাবে খাড়া টান দিই, তাহলে এটা হচ্ছে কি? 90 ডিগ্রি। তাহলে এই যে এটা হচ্ছে আমাদের 90 ডিগ্রি। এটা যদি থাকে, তাহলে যে কোণটা উৎপন্ন করবে সেটা হচ্ছে আমাদের লম্ব। কি বলতে দেখো, একটি সরল রেখা মানে কি? এই যে ধরো আমি নাম দিলাম এ বি, এটা একটা সরল রেখা অন্য একটি সরল রেখাকে 90 ডিগ্রি কোণে ছেদ করলে, তাহলে আরেকটা ধরো এখানে নাম দিলাম যেটা হচ্ছে আমার সি ডি। এইটাকে কি করছে? 90 ডিগ্রি কোণে ছেদ করলে দুটি পরস্পর লম্ব। তার মানে কি? এই এ বির সাথে সিডিটা লম্ব, উল্টাভাবে বললে সিডির সাথে এ বিটা পরস্পর কি হবে? লম্ব হবে। এখন লম্ব যেহেতু পড়ছে, একই সাথে সমকোণটা পড়ে নি। তো দেখো যে কোণের পরিমাণ 90 ডিগ্রি তাকে বলা হয় সমকোণ। তাহলে যে কোণের মান কি হবে? 90 ডিগ্রি, তাকে বলা হবে কি? সমকোণ। তাকে কি বলা হবে? সমকোণ বলা হবে। বোঝা গেছে? এরপর দেখো পূরক কোণ আছে। তো এই জিনিসটা আমি আগে মুছে নিই। দেখো এখন কি আছে? পূরক কোণ। পূরক কোণ মানে কি? যে দুটি কোণের সমষ্টি যদি হয় 90 ডিগ্রি, তাহলে এই দুইটাকে পরস্পরে বলা হয় কি? পূরক কোণ। তার মানে ধরো তোমার কাছে একটা এক্স কোণ আছে, ধরো এটা হচ্ছে আমাদের কি? এক্স কোণ। এই কোণটা কি? এক্স কোণ। আরেকটা ধরো আমাদের আছে ওয়াই কোণ। ধরো ওয়াই কোণ, যদি এটা দেখেই বোঝা যাচ্ছে 90 বা তার বেশি, আচ্ছা ধরো আমি একটু ছোট করে দিই, ধরো এটা এরকম দিলাম, এটা হচ্ছে কি? ওয়াই কোণ। তো এই যে দুইটা কোণ আছে এক্স আর ওয়াই, এই দুইটা কোণটাকে যদি আমি যোগ করি, যে এক্স প্লাস ওয়াই, এই যোগের মান যদি হয় আমাদের 90 ডিগ্রি, তাহলে এক্স কে বলা হবে ওয়াই এর পূরক কোণ আর ওয়াই কে বলা হবে এক্স এর পূরক কোণ। অর্থাৎ দুইটা মান যোগ করে, মানে দুইটা কোণের মান যোগ করে যদি আমার 90 ডিগ্রি হয়, তাহলে পরস্পর হবে পূরক কোণ। ধরো তোমাকে আমি দিলাম 30 টাকা, আর তোমার আরেকটা ভাইকে দিব যত টাকা সেটা আমি তোমাকে বলতেছি না, মানে দুজনকে মিলে দিব 90 টাকা। তাহলে একজনকে যদি 30 টাকা দিই, আরেকজনকে কত টাকা দিব? 60 টাকা। তাহলে এই 30 টাকাকে বলা হবে 60 টাকার পূরক কোণ, আর এই 60 টাকাকে বলা হবে 30 টাকার পূরক কোণ। যদিও এটা টাকা দিয়ে বোঝালাম কি জন্য? টাকা দিয়ে বোঝালে তোমাদের ব্রেনে ক্যাচ করবে বেশি তাড়াতাড়ি। বোঝা গেছে? তোমরা এগুলো ধরতে পারবে তাড়াতাড়ি। তো এই জন্য আমরা কি দিয়ে দিলাম? টাকা দিয়ে দিলাম উদাহরণটা। এরপর দেখো কি বলছে? সম্পূরক কোণ। সম্পূরক কোণ কি? সেম একই জিনিস, জাস্ট খালি এই দুইটা কোণের সমষ্টি যেটা ছিল 90 ডিগ্রি, এর পরিবর্তে হবে কত ডিগ্রি? 180 ডিগ্রি। এই জায়গাতে যদি আমাদের হয় যে ধরো আরেকটা ধরলাম পি প্লাস কিউ, এরকম দুইটা কোণ
এই দুটো যোগফল যদি আমি হয় 180 ডিগ্রি, তাহলে এটা কি হবে? সম্পূরক কোণ। সম্পূরক কোণ। আর 90 ডিগ্রি হলে কি হবে? পূরক কোণ। তাহলে দেখো দুইটার ব্যাখ্যা সবকিছু একই, জাস্ট খালি দুইটা যোগফল যদি হয় 90 তাহলে সেটা হবে পূরক কোণ, আর দুইটা যোগফল যদি হয় 180 তাহলে সেটা হবে সম্পূরক কোণ। বোঝা গেছে? এই দেখো এখানে তোমার চিত্র দেওয়া আছে যে আমাদের এই যে এই কোণটা আর এই যে বাহিরের এই কোণটা, এই দুইটা কোণ যোগ করলে কি হচ্ছে? একটা সোজা সরল রেখা পাচ্ছি। আর আমরা জানি কি সরলরেখার কোণ কত ডিগ্রি, একটু আগে পড়লাম 180 ডিগ্রি। এরপর দেখো লাস্ট ওয়ান, যে বিপরীত কোণ। কি বললাম? বিপরীত কোণ বলা আছে কি দুইটা সরলরেখা, তাহলে আগে একটু সরলরেখা আঁকাই। তো এটা ধরো একটা সরলরেখা, আমার আরেকটা সরলরেখা আছে, এটা একটা সরলরেখা। তো দুইটা সরলরেখা পরস্পরকে ছেদ করলে, তার মানে কি এই যে দুইটা সরলরেখা পরস্পর কি করবে? ছেদ করবে। দেখো এখানে একটা সরলরেখা ছেদ মানে কি মাঝখান দিয়ে চলে যাবে, এটা হচ্ছে সরলরেখা। ছেদ করলে বিপরীত দিকে যে কোণগুলো উৎপন্ন হয়, বিপরীত দিকে মানে কি দেখো এইটার বিপরীত কোণটা এইটা। আবার উল্টাভাবে যদি আমি বলি, এই যে এই লালের বিপরীত কোণটা এই লালটা, তো এই বিপরীত কোণগুলাকে বলা হচ্ছে কি যে বিপরীত কোণ। অর্থাৎ যে দুইটাকে তুমি যদি ছেদ করো, ছেদ করলে এটার বিপরীতে যে থাকবে এই দুটা কি বিপরীত কোণ, আবার একই সাথে এই দুটা কি হবে? বিপরীত কোণ। অথবা তোমাদের বইতে দেখো কিভাবে দেওয়া আছে, তুমি যদি বইটা একটু বের করতে, তো দেখো তোমাদের বলা আছে কি বইতে, এই যে তোমাদের বইতে দেখো এগুলো সবগুলো আমি দাগাইছি। তো দাগানো পৃষ্ঠার এইগুলো দেখো আমি তোমাদের ফটো তুলে এই কমেন্ট বক্সে দিয়ে দিব, তোমরা ওখান থেকে বইগুলো দাগায় নিবে। অথবা সবথেকে ভালো হয় নিজে যদি দাগাতে পারো তাহলে আরো বেশি ভালো হবে। তো দেখো বিপরীত কোণ এখানে তোমাদের দেওয়া আছে, এই যে দেখো এগুলো দাগাইছি, এগুলো তোমাদের একটু পর আমি এখন বলে দিচ্ছি একবারে। তো দেখো এগুলো গেলে আমাদের বিপরীত কোণ। এখানে যদি আমি বলি কি আছে দেখো, কোন কোণের বাহুদ্বয়ের বিপরীত রাশিদ্বয় যে কোণ উৎপন্ন করে তাকে বলে বিপরীত কোণ। তাহলে কোন কোণের বাহুদ্বয়ের বিপরীত বিপরীত রশ্মিদ্বয়, তার মানে কি দেখো একটা কোণ আছে, ধরো একটা কোণ হচ্ছে এরকম, এটা আর এটা, এটা কি আছে? একটা কোণ না? তো এই যে কোন কোণের বাহুদ্বয়ের, তার মানে কি এই যে একটা বাহু এই একটা বাহু, আমরা তো দেখছি যে দুইটা একসাথে রশ্মি যদি একটা নির্দিষ্ট বিন্দুতে ছেদ করে তাহলে এটা কোণ উৎপন্ন করে, এই দুটাকে বলে কি বাহু। তো একটা কোণের বিপরীত রশ্মিদ্বয়, তার মানে কি এই যে একটা কোণ, তার যে ছিল বাহু তাদের বিপরীত মানে কি এই যে পিছন দিকে, এটা কি পিছন দিকে যেটা উৎপন্ন করবে সেটা হচ্ছে এটার বিপরীত কোণ। এই কথাটা এখানে বলা হয়েছে। তারপর দেখো বলছে দুইটা সরলরেখা কোনো বিন্দুতে পরস্পরকে ছেদ করলে ছেদ বিন্দুতে দুই জোড়া পরস্পর বিপরীত কোণ উৎপন্ন হয়, যেটা অলরেডি আমি এখানে বললাম। এই যে এই পয়েন্টের কথাই বলছি, এই পয়েন্টের কথা বলেছিলাম না, এখানে বলে দিলাম। তাহলে ফার্স্টের পয়েন্টটা কি, যে আমাদের যে দুইটা রশ্মি যদি একটা নির্দিষ্ট বিন্দুতে আসে তাহলে সেখানে কি উৎপন্ন করছে? কোণ। আর এই কোণ উৎপন্ন করলে দুটাকে বলা হয় কি বাহু। তো এই বাহুকে যদি আমি পিছন দিকে বর্ধিত করি, মানে বিপরীত দিকে বর্ধিত করি, তাদের যে কোণ উৎপন্ন করবে তাহলে এই দুইটা কোণকে বলা হবে কি পরস্পর বিপরীত কোণ। দুঃখিত, আমাদের স্লাইড তোমাদের কাছে থাকবে না আর বেশি সময়, যার কারণে সে আত্মহত্যা করতে চেয়েছিল, তারপর আমরা জোর করে এখানে ধরে রাখছি। তো আর বেশিক্ষণ পড়াবো না, আর অল্প কিছুক্ষণ পরে ছেড়ে দেবো, এও যেন মুক্তি পাই। বোঝা গেছে? তোমরা এই জন্য দোয়া করো যেন এই সামনে ক্লাসে থাকতে চাই। তারপর দেখো বলছে এক জোড়া পরস্পর বিপরীত কোণের বাহুগুলো দুইটি পরস্পর ছেদি সরল রেখা তৈরি করে, যাদের ছেদবিন্দু প্রদত্ত কোণ যুগলদ্বয়ের সাধারণ শীর্ষবিন্দু। দেখো ধীরে ধীরে পড়ো। এক জোড়া পরস্পর বিপরীত কোণের, তার মানে কি এক জোড়া বিপরীত মানে কি দেখো এটার এটা একটা, এই দুইটা একটা না? বিপরীত কোণের বাহুগুলো, বাহুগুলো মানে কি এই দুইটা কোণের কি এটা একটা বাহু, এটা একটা বাহু, এটা একটা বাহু, এটা একটা কি বাহু না? তো বাহুগুলো কি বলছে দেখো দুইটি পরস্পর ছেদি, তার মানে কি এটাকে ছেদ করছে এটাকেও ছেদ করছে, সরল রেখা তৈরি করে, তার মানে কি দেখো একটা সরলরেখা একটা সরলরেখা না? ছেদ করছে, সরলরেখা তৈরি করে, যাদের মধ্য যাদের ছেদবিন্দু, ছেদবিন্দু মানে কি যে এই বিন্দুটা, ধরো আমি এটার নাম দিলাম ও, তাহলে এই যে ছেদবিন্দুটা প্রদত্ত কোণ যুগলের সাধারণ শীর্ষবিন্দু, তার মানে কি এই যে কোণ আছে না, এই কোণের শীর্ষবিন্দু এটা, আবার এই কোণের কি শীর্ষবিন্দু এটা। এই কথাটা তোমাকে আর কি বলছে যে এক জোড়া যদি বিপরীত কোণ তোমার হচ্ছে কি বলছে যে বাহুগুলো পরস্পর ছেদি হয় তাহলে তারা একটা সরল রেখা, এবং এই যে মাঝখানে যেখানে ছেদ করছে সেটা হচ্ছে সেই বিপরীত কোণগুলোর কি শীর্ষ বিন্দু। তো আজকে আমরা এই পর্যন্তই রাখবো। এরপরে আমরা উপপাদ্য 1 উপপাদ্য 2 এবং তারপরে যে আমাদের জিনিসগুলো আছে সেগুলো আমরা সব ধীরে ধীরে একে একে সলভ করব। আর তোমরা এখানে যেগুলো পড়ে নেবে, দেখো আমি দাগায় রাখছি যে দুইটা কোণের যোগফল 90 হলে একটি অপরটির পূরক কোণ, যেটা অলরেডি আমরা শিখাই দিছি। আর দুইটা কোণের যোগফল যদি 180 ডিগ্রি হয় তাহলে সেটা কি হবে? সম্পূরক কোণ। আর দুইটি পরস্পর সম্পূরক কোণকে সন্নিহিত কোণ হিসেবে আঁকলে তা সবসময় সরল কোণ তৈরি করে।
অনেক কথাগুলো তোমার ঘোরায় পেঁচাই বলছে। তো এই জিনিসগুলো তোমাদের যে আজকে করালাম, দেখো তোমাদের আজকে যে জিনিসগুলো করালাম, প্রথমে একটা ইতিহাস দিলাম, যে ইতিহাসটা কি, যে আসলে এই জ্যামিতিটা কোথা থেকে এসেছে, বা জ্যামিতির কাজ কি, বা জ্যামিতিতে আমরা ভবিষ্যতে কি করতে পারি সেই জিনিসটা। তারপরে এই যে একটা যে আমাদের ঘনবস্তু ছিল যেটা ইট, তো ইটের কোনটাকে কি বলা হয়, তল কোনটা, কর্ণ কোনটা, তিনটা কর্ণ একসাথে মিলিত হলে সেটা যে বিন্দু হয় সেটা একটা। তারপরে তোমাদের দেখাইলাম যে হচ্ছে স্বতঃসিদ্ধ কাকে বলে, তারপর স্বতঃসিদ্ধ যে সকল বৈশিষ্ট্যগুলো আছে সেগুলা। তারপর তোমাদের হচ্ছে ছিল কি, যে এই যে সংজ্ঞাগুলা, যে কোনটাকে কোন বলা হয়, কোনটা সরল কোণ, কোনটা বিপরীত কোণ, কোণের ভিতর যত রকম বিভাগ ছিল সেগুলা, তার যে উদাহরণ, প্লাস তার যে হচ্ছে একদম চিত্র সহকারে ব্যাখ্যাগুলা যেগুলো ছিল, প্লাস বই দাগানে দিলাম। আর বইয়ের এই জিনিসগুলো আমি তোমাদের অবশ্যই কমেন্ট বক্সে দিয়ে দেবো, তোমরা ওখান থেকে কালেকশন করে নেবে। তোমাদের কাজ হচ্ছে যেটা, যে এই যে আজকের ক্লাসটা সবাই মনোযোগ সহকারে করবে, তার পাশাপাশি এগুলাতে একটা নোট করবে, কারণ দেখো আমি তোমাদের নোটের মতো করেই করে দিয়েছি, জাস্ট এইগুলাই কে কত ভালো করে করতে পারো সেটা আমি দেখবো। প্লাস তোমাদের এখানে আমি কমেন্ট বক্সে দিয়ে দিব যে একটা গ্রুপের লিঙ্ক, ওই গ্রুপে তোমরা এই জিনিসগুলো পোস্ট করবে। পোস্ট করার সময় অবশ্যই একটা হ্যাশট্যাগ দিবে। হ্যাশট্যাগটা কি, যে দেখো আমি তোমাদের বলি, যে হ্যাশট্যাগ যদি না দাও তাহলে খুঁজে পাওয়া যায় না, কারণ কি তুমি যখন হ্যাশট্যাগ দিবে তখন আমি ওই হ্যাশট্যাগ ক্লিক করলেই সমস্ত কিছু পেয়ে যাব। তাহলে কি হবে, হ্যাশট্যাগ শিক্ষা কুটির দিবে, শিক্ষা কুটির, এখানে একটা স্পেস, যেরকম নিচে স্পেস দিয়ে কি দিবে, কুটির। বোঝা গেছে? এই যে এটা হচ্ছে আমাদের কি, হ্যাশট্যাগ শিক্ষা কুটির। এইটা উপরে ক্যাপশনে দিবে, দিয়ে তোমরা কি করবে, এই গ্রুপে পোস্ট করবে। আমি একটা গ্রুপের লিঙ্ক দিয়ে দিচ্ছি, ওই গ্রুপে পোস্ট করবে। তাহলে হবে কি, যে আমি তোমাদের এই নোটগুলো দেখবো, দেখে কারটা ভালো হয়েছে তাকে অ্যাপ্রিসিয়েট করব, এবং কিছু পরিমাণ তোমাদেরকে পুরস্কৃত করার চেষ্টা করব। তোমাদের জন্য শুভকামনা রইল, পরবর্তী ক্লাসের জন্য অপেক্ষা করো, ইনশাল্লাহ অতি দ্রুত আমরা পরবর্তী ক্লাস দিয়ে দেবো।